আমার স্বামীর ফোনে আমার বান্ধবীর ২৮টা মিস কল দেখে অবাক হয়ে গেলাম। ফোনটা ডাইনিং টেবিলের উপর করা রাখা ছিল। সাইমন যখন ওয়াশরুমে গেল ঠিক তখনই স্ক্রিনটা কেঁপে উঠল। সাধারণত আমি ওর ফোন ধরি না। আমরা একে অপরের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করি, কিন্তু টানা ৩বার ফোনটা ভাইব্রেট করার পর ভাবলাম হয়তো অফিস থেকে কোনো জরুরি কল এসেছে। পর্দা উল্টাতেই আমার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। স্ক্রিনে কোনো অপরিচিত নাম্বার নয়, জ্বলজ্বন্ত ভেসে উঠেছে একটা নাম, রাফিয়া, আমার স্কুল জীবনের সবচেয়ে কাছের বান্ধবী। কলটা কেটে যাওয়ার পর কৌতূহল আর এক অজানা আশ্রয় আমি সায়নের ফোনের লক স্ক্রিনটা খুললাম। সায়নের পাসওয়ার্ড আমার জানা। আমাদের বিয়ের তারিখ। কল লকটা ওপেন করতেই আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। একটা দুটো নয়, গত রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে রাফিয়ার মোট ২৮টা মিস কল। ২৮টা মিস কল একটা মানুষের ফোনে, তার বান্ধবীর ২৮টা মিস কল থাকার মানে কি? তাও আবার মাঝরাতে। আমার আর সায়নের বিয়ে হয়েছে ৪ বছর, ভালোবেসে ধুমধাম করে করা বিয়ে। ঢাকার ধানমন্ডির এই ফ্ল্যাটটিতে আমরা বেশ সুখের দিন কাটছিল। সায়ন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো পদে আছে, আর আমি সংসার সামলানোর পাশাপাশি টুকটাক নিজের মতো থাকি। আমাদের এই সাধারণ সংসারে রাফিয়ার যাতায়াত নিয়মিত। ডিভোর্সের পর রাফিয়া যখন মানসিকভাবে ভেঙে পড়ছিল, আমি ওকে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম। সায়নও ওকে বোনের মতো শ্রদ্ধা করত। অন্তত আমি এমনিতেই জানতাম। কি দেখছো ওভাবে? ওয়াশরুম থেকে বের হয়ে সায়ন তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে জিজ্ঞেস করলো। ওর গলার স্বর একদম স্বাভাবিক, কোনো অপরাধবোধ বা ভয়ের লেশমাত্র নেই। আমি ফোনটা ওর দিকে ঘুরিয়ে ধরলাম। রাফিয়ার নাম আর সেই ২৮টি মিস কলের লাল দাগগুলো স্ক্রিনে জ্বলজ্বন্ত করছে। সায়ন এক মুহূর্তের জন্য থমকে গেল। ওর চোখের পলক স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত পড়ল, কিন্তু পরক্ষণেই ও একটা মলিন হাসি হেসে বলল, ও রাফিয়া ফোন করছিল, আমি তো খেয়ালই করিনি। ও বোধহয় আবার কোনো ঝামেলায় পড়েছে। তুমি তো জানোই ডিভোর্সের পর ওর মানসিক অবস্থা কতটা অস্থির। ঝামেলা? আমার কণ্ঠস্বর নিজের কানে কেমন অচেনা ঠেকল। ঝামেলা হলেও আমাকে ফোন না করে মাঝরাতে তোমাকে ২৮ বার কল করবে কেন? সায়ন, ওর কি আমার বান্ধবী না তোমার? সায়ন টয়লেটটা চেয়ারের উপর রেখে আমার দিকে এগিয়ে এলো। আমার কাঁধে হাত রাখতে গিয়েও কি ভেবে হাতটা সরিয়ে নিল। অনন্যা, তুমি ভুল বুঝছো। রাফিয়া আসলে ওর এক্স হাজবেন্ডের ব্যাপারে কিছু আইনি পরামর্শ চাচ্ছিল। আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজারকে চেনে, তাই হয়তো আইনি পরামর্শ রাত দুটোই হয়। আমি ওর কথা কেড়ে নিলাম। আর একটা মানুষ যখন উত্তর দিচ্ছে না, তখন ওর ওপর ২৮ বার কল করা কি শুধুই পরামর্শ নেওয়ার জন্য? সায়ন, আমাকে বোকা ভাবা বন্ধ করো। সায়ন একবার একটু বিরক্ত হওয়ার ভান করলো। তুমি তিলকে তাল করছো অনন্যা। রাফিয়া বিপদে পড়ে ফোন করেছে, আর তুমি সেটা নিয়ে পরকীয়ার গন্ধ শুঁকছো। ও তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি শক্ত গলায় বললাম, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে ও অন্য কিছু হওয়ার চেষ্টা করছে। সাইমন অফিসে চলে যাওয়ার পর আমার মনের ভেতর ঝড় থামলো না। ড্রয়িং রুমের সোফায় বসে আমি শুধু ভাবছিলাম, কোথায় ভুল হলো? সাইমন কি সত্যি আমার আড়ালে রাফিয়ার সাথে কোনো সম্পর্কে জড়িয়েছে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না।
দেখতে থাকা হাতে রাফিয়ার নম্বরে ডায়াল করলাম। রিং হতে হতেই বুকটা টিপ টিপ করছিল। 3বারের মাথায়ও ফোনটা ধরল। ওপাশ থেকে রাফিয়ার ঘুম জড়ানো কণ্ঠ ভেসে এলো। হ্যালো সাইমন, তুমি এতক্ষণে ফোন করলে। কাল রাতে আমি কত ভয়ে ছিলাম তুমি জানো। কথাটা শেষ হওয়ার আগেই রাফিয়া থেমে গেল। হয়তো ও খেয়াল করেছে যে ফোনটা সাইমন ধরেনি, কারণ ওপাশ থেকে কোনো উত্তর আসছিল না। আমি গভীর একটা শ্বাস নিয়ে বললাম, সাইমন অফিসে গেছে রাফিয়া? আমি অনন্যা বলছি। ওপাশ থেকে সম্পূর্ণ নীরবতা, শুধু রাফিয়ার ভারী শ্বাসের শব্দ পাচ্ছিলাম। যে মেয়েটা কথায় কথায় খিলখিল করে হাসে, সে আজ একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। কাল রাতে সাইমনের ফোনে তোমার 28টা মিস কল দেখলাম। ধীর গলায় বললাম, বলবে একটু কি এমন জরুরি দরকার ছিল যে আমার স্বামীকে তোমার মাঝরাতে 28বার কল করতে হলো? রাফিয়া কিছুক্ষণ চুপ করে গলাটা একটু পরিষ্কার করে নিল। তারপর একদম স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আরে অনন্যা, তুই আসলে কাল রাতে আমার ফ্ল্যাটের নিচে কিছু বখাটে ছেলে ঝামেলা করছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোকে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম তুই তো ঘুমাচ্ছিস। সাইমন ভাইয়া তো এসব ব্যাপারে বেশ সাহসী, তাই ওনাকে মিথ্যা বলিস না। রাফিয়া আমার চিৎকার ড্রয়িং রুমের দেয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো। তুই ভয় পেলে পুলিশকে ফোন করতি, তোর বাড়ির গার্ডকে ডাকতি। সাইমনকে 28বার কল করার কোনো যৌক্তিকতা নেই। আর সাইমনকে যদি ভাই ভাবিস, তবে ও ফোন ধরার আগে ওপাশ থেকে হ্যালো সাইমন বলে ওভাবে অধিকার খাটিয়ে কথা বলতে না। রাফিয়া একবার আর কোনো অজুহাত দেওয়ার চেষ্টা করলো না। ওপাশ থেকে ও ঠান্ডা গলায় বলল, অনন্যা, তুই যা ভাবছিস তা নয়। তুই শুধু শুধু একটা সিনক্রিয়েট করছিস। আমি সিনক্রিয়েট করছি না রাফিয়া, আমি শুধু আমার 4 বছরের বিশ্বাসের শেষ সীমানাটা দেখছি। এইটুকু বলে আমি ফোনটা কেটে দিলাম। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল, কিন্তু আমি তা চেপে রাখলাম না। কাঁদতে কাঁদতে ভেঙে পড়ার সময় এটা নয়। আমাকে সত্যিটাই জানতে হবে। সাইমন আর রাফিয়া আমার জীবনের সবচেয়ে বিশ্বাসের দুটো মানুষ। কি সত্যি আমাকে জীবন্ত কবর দেওয়ার আয়োজন করছে? বিকেলের দিকে সাইমন যখন অফিস থেকে ফিরল, ওর হাতে একটা শপিং ব্যাগ। আমার পছন্দের ধানমন্ডির সেই বিখ্যাত পেন্সিল দোকান থেকে কেক এনেছে ও। আমার রাগ ভাঙানোর এই ব্যস্ত চেষ্টা দেখে আমার ঘৃণা ধরে গেল। আমি সোফা থেকে উঠে ওর মুখোমুখি দাঁড়ালাম। কোনো ভূমিকা না করেই বললাম, সাইমন, আমি আগামী পরশু দিনের জন্য চিটাগাংয়ে টিকিট কেটেছি। আমার শরীরটা ভালো না, ওখানে কয়েকদিন থাকবো। সাইমনের চোখে এক পলকের জন্য স্থির আভাস ফুটে উঠল, যা ও আড়াল করতে পারল না। ও হাসি মুখে বলল, আচ্ছা ভালোই তো, ঘুরে এসো। তোমার ও একটু চেঞ্জ দরকার। আমি মনে মনে হাসলাম। এই স্তরটাই আমি ওকে দিতে চেয়েছিলাম, কারণ আমি চিটাগাং যাচ্ছি না। আমি দেখতে চাই আমি এই বাসা থেকে বের হওয়ার পর সাইমন আর রাফিয়ার আসল রূপটা কেমন করে বেরিয়ে আসে। লাগেজটা হাতে নিয়ে যখন ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালাম, সাইমন আমার কপালে একটা হালকা চুমু খেলো। ওর চোখে মুখে এক অদ্ভুত মায়াবী বিদায়ের অভিনয়। পৌঁছেই ফোন দিল, অনন্যা, সাবধানে যেও। ও বলল। আমি শুধু একটা ম্যান হাসি দিয়ে বিদায় নিলাম। ঠিক বিকেল 4টার আমি ধানমন্ডির এই ফ্ল্যাট থেকে বের হয়েছিলাম, কিন্তু আমি গাবতলী কিংবা সায়দাবাদ যাইনি। সোজা চলে গিয়েছিলাম আমাদের বাসার ঠিক 3
গলি পরে একটা ছোট্ট কফি শপে। সেখানে বসে সময় গুনছিলাম। ঘড়ির কাঁটা যখন রাত 8টা ছিল, তখন আমি একটা উবার ডেকে আবার আমার নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমার কাছে ফ্ল্যাটের একটা অতিরিক্ত চাবি সবসময় থাকে। সাইমন ভেবেছে আমি এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে পাশের সিটে ঘুমাচ্ছি। ওর ধারণা করতে পারেননি যে ওর সাজানো বিশ্বাসের তাজের ঘরটা ভাঙার জন্য আমি ঠিক দরজার ওপাশে দাঁড়িয়ে আছি। লিফটের 4 নম্বর বোতামটা চেপে যখন আমাদের ফ্লোরে নামলাম, করিডোরটা একদম নিস্তব্ধ। আমি খুব সাবধানে কোনো শব্দ না করে চাবিটা তালার ভেতর ঢোকালাম। হাতটা সামান্য কাঁপছিল, কিন্তু মনের ভেতরের ক্ষোভ আর জেদ আমাকে শক্ত করে রাখলো। খুব ধীরে নিঃশ্বাসে দরজাটা খুললাম। ড্রয়িং রুমের লাইটগুলো নেভানো, শুধু ভেতরের বেডরুম থেকে মৃদু আলোর একটা রেখা ড্রয়িং রুমের মেঝেতে এসে পড়েছে। সেই সাথে ভেসে আছে একটা চেনা হাসির শব্দ। সে হাসিটা আমি 4 বছর ধরে ভালোবেসে এসেছি, আর যে হাসিটা আমার স্কুল জীবনের অত্যন্ত স্মৃতির অংশ। আমি পা টিপে টিপে শোবার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা পুরো আটকানো ছিল না, সামান্য ফাঁকা ছিল। ভেতরের দৃশ্যটা দেখে আমার পুরো শরীর যেন এক মুহূর্তে বরফ হয়ে গেল। সাইমন বিছানায় আধশোয়া হয়ে আছে, আর ওর বুকের উপর মাথা রেখে শুয়ে আছে রাফিয়া। রাফিয়ার গায়ে আমারই একটা সুতির শাড়ি, যেটা আমি গত ঈদে কিনেছিলাম। সাইমন ওর চুলগুলো বিলি কেটে দিতে দিতে বলছিল, অনন্যাকে চিটাগাং পাঠিয়ে ভালোই হলো। অন্তত আগামী 4-5 দিন আমাদের আর কোনো লুকোচুরি করতে হবে না। রাফিয়া আলতো করে সাইমনের গালে হাত দিয়ে বলল, কিন্তু ওভাবে কাল জেরা করছিল, আমার তো ভয়ে লেগে গিয়েছিল। মেয়েটা বড্ড সন্দেহবাতিকগ্রস্ত হয়ে উঠছে দিন দিন। আরে ছাড়ো তো ওর কথা। সাইমন তাচ্ছিল্য সুরে বলল, অরণ্যাকে হ্যান্ডেল করা কোনো ব্যাপারই না। দুটো মিষ্টি কথা আর একটু নাটক করলেই ও গলে জল হয়ে যায়। ও চিরকালই একটু বোকা। আমার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জলও নামলো না। 4 বছরের সংসার, হাজারটা স্মৃতি আর একটা গভীর বন্ধুত্ব, সবকিছু যেন এক পলকে পুড়ে ছাই হয়ে গেল। আমার বুকের ভেতর যে কান্নাটা দোলা পাকিয়ে আসছিল, সেটাকে জোর করে চেপে আমি পকেট থেকে ফোনটা বের করলাম। ক্যামেরাটা অন করে ভিডিও রেকর্ড চালু করলাম। তারপর দরজাটা এক ঝটকায় পুরোটা খুলে ভেতরে ঢুকে লাইটের মেইন সুইচটা অন করে দিলাম। হঠাৎ তীব্র আলোয় দুজনকে চমকে উঠে ছিটকে আলাদা হয়ে গেল। সাইমন বিছানা থেকে প্রায় লাফিয়ে উঠল। ওর মুখে সমস্ত রক্তে যেন এক মুহূর্তে শুয়ে নিয়েছে কেউ। রাফিয়া অপ্রস্তুত হয়ে শাড়ির আঁচল টানতে টানতে বিছানার এক কোণে উড়ে গেল। অনন্যা, তুমি তুমি তো চিটাগাং। সাইমনের গলা কাঁপছিল। ও তোতলাতে শুরু করলো। আমি কোনো কথা না বলে ফোনটা ওদের দিকে তাক করে রাখলাম। ভিডিও রেকর্ডিং চলছে। অনন্যা প্লিজ, তুই যা করছিস তা নয়। আমি আসলে রাফিয়া কেঁদে ফেলার ভ্যাং করে এগিয়ে আসতে চাইল। খবরদার রাফিয়া, এক পাও এগোবি না। আমার কণ্ঠস্বর এতটাই ঠান্ডা আর ধারালো ছিল যে থমকে দাঁড়িয়ে গেল। আমার শাড়িটা গায়ে দিয়ে আমারই বিছানায় বসে এই নাটকটা করতে তোর একটু ঘেনা করলো না? তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। সাইমন একবার নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলল, অনন্যা, মাথা ঠান্ডা করো। আমি স্বীকার করছি আমাদের ভুল হয়েছে, কিন্তু প্লিজ ফোনটা নামাও। আমরা বসে কথা বলতে পারি। কথা বলার আর কিছু বাকি নেই। সাইমন, আমি ভিডিওটা বন্ধ করে ফোনটা ব্যাগে রাখলাম। গত 4 বছর ধরে যাকে স্বামী ভেবেছি, সে আসলে একটা মেরুদণ্ডহীন প্রতারক।
যার যাকে বোন ভেবে আশ্রয় দিয়েছিলাম, সে একটা বিশ্বাস বিষাক্ত সাপ। আমি আর এক মুহূর্তে এই ঘরে দাঁড়ালাম না। ড্রয়িং রুমে এসে আমার লাগেজটা আবার হাতে নিলাম। সাইমন আমার পেছন পেছন ছুটে এলো, আমার হাত ধরার চেষ্টা করলো। অনন্যা, প্লিজ যেও না, একটা সুযোগ দাও। আমি রাফিয়ার সাথে সব সম্পর্ক শেষ করে দেব, প্রমিস। আমি ওর দিকে ঘুরে তাকালাম। আমার চোখে তখন আর কোনো কান্না ছিল না, ছিল তীব্র ঘৃণা। যে মানুষটা আমার অনুপস্থিতির কয়েক ঘন্টার মধ্যে অন্য একটা মেয়েকে আমার বিছানায় নিয়ে আসতে পারে, তার কোনো প্রমিসের মূল্য আমার কাছে নেই। এই ভিডিওটা খুব জলদি আমাদের ডিভোর্সের নোটিশের সাথে তোমার আর রাফিয়ার পরিবারের কাছে পৌঁছাবে। ঢাকার এই ফ্ল্যাটটা আমার বাবার টাকায় কেনা, সাইমন। আমি কালকেই আমার আইনজীবীকে পাঠাচ্ছি। আগামীকাল সকালের মধ্যে যেন তোমাকে আর তোমার এই সঙ্গিনাকে আমার বাসায় না দেখি। দরজাটা জোরে টেনে আমি বের হয়ে এলাম। লিফটে যখন নিচে নামছিলাম, তখন বাইরের রাতের ঠান্ডা হাওয়াটা আমার মুখে এসে লাগলো। আমার খুব হালকা লাগছিল। হ্যাঁ, আমার বিশ্বাস ভেঙেছে। আমার 4 বছরের সংসার শেষ হয়ে গেছে। কিন্তু আমি হেরে যাইনি। একটা মিথ্যা প্রতারণার চাদর টেনে বাঁচার চেয়ে সত্যিটা জেনে মুক্ত হওয়া অনেক ভালো। জীবনে এই অন্ধকার অধ্যায়টা আমি আজ রাতেই পেছনে ফেলে এলাম। এক নতুন ভোরের সন্ধানে সমাপ্ত অনুগল্প।